চতুর্মুখী সংকট শেখ হাসিনার সময়কে ফুরিয়ে আসছে এবং সর্বশেষ জানাবো হুমকির মুখে বাংলাদেশ নামক জাতিরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চতুর্মুখী সংকট শেখ হাসিনার সময়কে ফুরিয়ে আসছে। দুর্নীতি লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে এবার চতুর্মুখী সংকটে পড়েছে অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা। ডলার বাঁচাতে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল করেছিল, উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ করেছে, সরকারি ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে এনেছে। কিন্তু এত সব করেও সরকার এখন সামাল দিতে পারছে না। সম্প্রতি দেশে মজুদকৃত জ্বালানি ফুরিয়ে আসছে। এখন জ্বালানি তেলের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশের মজুদকৃত জ্বালানি তেলে 1 মাস চাহিদা পূরণ করা যাবে জানালেও বর্তমান মজুদ ও দৈনিক জ্বালানি তেল বিক্রির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে দেশে পেট্রোলের মজুদ আছে 13 দিনের এবং অক্টেনের মাত্র 11 দিনের। জানা গেছে আগস্ট মাসের 3,80,000 মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদার বিপরীতে বিপিসি 19 জুলাই পর্যন্ত মাত্র 1 লাখ মেট্রিক টন ডিজেল আমদানির ঋণপত্র খুলতে পেরেছে। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে দেশের ডিজেলের মজুদ আছে 4,05,000 মেট্রিক টন, ফার্নেস অয়েল প্রায় 82,800 মেট্রিক টন, অক্টেন মজুদ আছে 14,300 মেট্রিক টন, জেট ফুয়েল 58,700 মেট্রিক টন, পেট্রোল প্রায় 17,600 মেট্রিক টন এবং কেরোসিন আছে 13,400 মেট্রিক টন। এদিকে চলতি মাসের 25 দিনের জ্বালানি তেল বিক্রির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় বর্তমানে দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় 13,453 মেট্রিক টন, ফার্নেস অয়েলের চাহিদা দৈনিক 2,500 মেট্রিক টন, অক্টেন চাহিদা 1,300 মেট্রিক টন, পেট্রোলের চাহিদা 1,400 মেট্রিক টন। এছাড়াও জেট ফুয়েল দৈনিক 1,400 মেট্রিক টন করে বিক্রি হয়েছে। বিপিসির শীর্ষ কর্মকর্তারা 1 মাসের জ্বালানি মজুদের কথা বললেও জ্বালানি তেল মজুদের পরিমাণ ও দৈনিক বিক্রির পরিসংখ্যান বিশ্লেষণ থেকে উঠে আসছে ভিন্ন চিত্র। তাছাড়া বিভিন্ন ডিপোতে যে পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে তার 10% পাম্পযোগ্য নয়। সেই হিসেবে দেশে মজুদ অক্টেন দিয়ে 11 দিনের এবং মজুদকৃত পেট্রোল দিয়ে আর 13 দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিপিসির পরিকল্পনা অনুযায়ী আগামী আগস্ট মাসে ডিজেল আমদানি করা হবে 3.5 লাখ মেট্রিক টন, অক্টেন আমদানির পরিকল্পনা রয়েছে 50,000 মেট্রিক টন এবং জেট ফুয়েল আনা হবে 50,000 মেট্রিক টন। কিন্তু চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত ডিজেল আমদানির জন্য বিপিসি বিভিন্ন ব্যাংকে মাত্র 3টি ঋণপত্র খুলতে পেরেছে। এই 3টি এলসির বিপরীতে প্রায় 1 লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন আগামী মাসের 15 তারিখের পরই দেশে জ্বালানি সংকট চরম আকার ধারণ করবে। জ্বালানির অভাবে দেশে অনেক কিছুই বন্ধ হয়ে যেতে পারে, এমনকি জ্বালানির অভাবে যানবাহন চলাচলও সীমিত হয়ে আসতে পারে। তখন দেশ জুড়ে বড় ধরনের অস্থিরতার সৃষ্টি হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জ্বালানির সাথে বর্তমান সরকারের মেয়াদও ফুরিয়ে আসতে পারে, কারণ সরকার যদি পর্যাপ্ত জ্বালানি আমদানি করতে না পারে তাহলে সবই বন্ধ হয়ে যাবে। তখন সরকারের বিরুদ্ধে মানুষের রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। হুমকির মুখে বাংলাদেশ নামক জাতিরাষ্ট্র। গত শতাব্দীতে বাংলার পূর্বাংশ 2 বার স্বাধীন হয়েছিল। 1947 সালে পূর্ববঙ্গের অবহেলিত মুসলমান সংখ্যাগরিষ্ঠ জনগণ প্রবল উৎসাহের সাথে স্বেচ্ছায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় উপমহাদেশ বিভক্ত করে সৃষ্ট ভারতীয় মুসলমানদের স্বাধীন আবাসভূমি পাকিস্তানের অংশ হতে সম্মতি জানিয়েছিলেন। আজকে যে ফ্যাসিস্ট রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ভারতের সহায়তায় দখল করে আছে, তারা ইতিহাসের এই অংশটি মুছে দিতে বদ্ধপরিকর হলেও প্রথম স্বাধীনতার স্মৃতি এতই তাজা যে ওটা চাইলেও মোছা সম্ভব হচ্ছে না। মাত্র 75 বছর আগের ইতিহাসে এত তাড়াতাড়ি একেবারে উল্টে দেয়া কঠিন। তাছাড়া স্বয়ং শেখ হাসিনার জন্ম হয়েছিল পাকিস্তান সৃষ্টির বছরেই সেপ্টেম্বর মাসে। তার পিতা শেখ মুজিবুর রহমান পাকিস্তান আন্দোলনের অন্যতম নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একজন বিশ্বস্ত কর্মী ছিলেন। তিনি সেই আন্দোলনে বিরুদ্ধ পক্ষ হিন্দু সম্প্রদায়ের সাথে মারামারিও করেছেন। শেখ মুজিবকে রাতারাতি লেখক বানিয়ে যে বইটি 2009 সালে ক্ষমতায় এসে হাসিনা সারা বিশ্বে প্রচার করছেন, সেই বইতেই এসব তথ্য রয়েছে।
পূর্ববঙ্গকে পাকিস্তানভুক্ত করতে মোহাম্মদ আলী জিন্নাহ যে খুব উৎসাহী ছিলেন এমন তথ্যই বরং ইতিহাসে মেলে না। ব্রিটিশ ভারতের যে কয়েকটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রদেশের নামে আদ্যাক্ষর নিয়ে ক্যামব্রিজের ছাত্র চৌধুরী রহমত আলী 1933 সালে পাকিস্তান নামের জন্ম দিয়েছিলেন, সেখানেও অর্থাৎ বাংলাদেশ নেই। এমনকি উপমহাদেশ বিভক্তির একেবারে পূর্ব মুহূর্তে সোহরাওয়ার্দী গুটি কয় হিন্দু মুসলমান বাঙালি নেতার সাথে মিলে স্বাধীন অবিভক্ত বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ নিলে জিন্নাহ সেই উদ্যোগেও সমর্থন জানিয়েছিলেন। উপমহাদেশে আরও একটি মুসলমান প্রধান স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগে বুদ্ধিমান জিন্নাহ আপত্তির কিছু দেখেন নাই, বরং বাঙালি হিন্দু জনগোষ্ঠীর বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ এবং গান্ধী নেহরু প্যাটেলের বিরোধিতার ফলে সোহরাওয়ার্দীর সেদিনের উদ্যোগ সফল হয় নাই। বাঙালি হিন্দুরা কিছুতেই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের শাসন মেনে নিতে সম্মত হয় নাই। 1971 সালে উপমহাদেশের একই পূর্ব অঞ্চল ভারত সমর্থিত সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন হয়ে বাংলাদেশ নাম পরিগ্রহণ করে। উল্লেখ করা প্রয়োজন যে পাকিস্তানকে যেমন জাতি রাষ্ট্র নামে সংজ্ঞায়িত করা হয়, একইভাবে বাংলাদেশকেও জাতি রাষ্ট্র বলা হয়ে থাকে, কিন্তু উভয় জাতি রাষ্ট্রের মধ্যে চরিত্রগত পার্থক্য রয়েছে। কোনো কোনো পাঠকের কাছে বিষয়টি বিভ্রান্তিকর ঠেকতে পারে। পার্থক্যটা হলো পাকিস্তান একটি ধর্মভিত্তিক জাতিরাষ্ট্র, অপরদিকে বাংলাদেশ ভাষাভিত্তিক ও জাতিতত্ত্বমূলক জাতিরাষ্ট্র। বাংলাদেশের সেক্ষেত্রে সমস্যা হলো পার্শ্ববর্তী পশ্চিম বাংলায় প্রায় 10 কোটি বাংলাভাষী জনগোষ্ঠী রয়েছে, যারা ভারতের নাগরিক এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। অর্থাৎ শতকরা হিসেবে বাংলাদেশ মাত্র 60% বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি জাতিরাষ্ট্র। একই ভাষা ও জাতিতত্ত্বের প্রায় 40% মানুষ এমন এক প্রবল আধিপত্যমূলক ও ক্ষমতাধর প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক, যে দেশটি নাকি বাংলাদেশের উপর সেই 1971 সাল থেকে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালিয়ে আসছে। ফলে এই ক্ষুদ্র জাতিরাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা এক বিশাল চ্যালেঞ্জ। পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির অর্ধ শতাব্দী পরে এসে দেখা যাচ্ছে একটি লাল সবুজ পতাকা এবং জাতীয় সঙ্গীত থাকলেও বাংলাদেশকে আর প্রকৃত স্বাধীন দেশ বলা যাচ্ছে না। গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একদিনের সফরে বাংলাদেশ ঘুরে যাওয়ার পর ভারতের পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্ববৃহৎ সমুদ্র বন্দর চট্টগ্রাম আধিপত্যবাদী প্রতিবেশী রাষ্ট্রের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন। এই সম্পাদকীয় লেখা পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে সেই সব সংবাদের কোনো প্রতিবাদ জানানো হয় নাই। একটি দেশের সমুদ্র বন্দর কোনো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না যে তিনি চাইলেই সেই সম্পত্তি অপর কোনো দেশকে দিয়ে দিতে পারেন। একটি সার্বভৌম দেশের কোনো সম্পদ অন্য কোনো দেশ কোনো চুক্তির মাধ্যমে ব্যবহার করতে চাইলেও সেই সম্পর্কে সংসদ এবং মন্ত্রিসভায় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবার বাধ্যবাধকতা রয়েছে। ভারতকে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া নিয়ে এই প্রকার কোনো আলোচনার কথা অদ্যাবধি শোনা যায় নাই। এমনকি এই জাতীয় প্রস্তাব যে দেয়া হয়েছে সেটা পর্যন্ত বাংলাদেশ সরকারের তরফ থেকে এখন পর্যন্ত বলা হয়নি। আরও আশ্চর্যের বিষয় হলো দেশের কোনো বিরোধী দল, তথাকথিত সুশীল সমাজের কোনো প্রতিনিধি কিংবা মিডিয়ার কেউ এই বিষয়ে সরকারকে কোনো প্রশ্ন করে নাই। জনগণের পক্ষ থেকেও এই লজ্জাকর নতজানুতার বিরুদ্ধে কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয় নাই। দেশের সার্বভৌমত্বের রক্ষক এবং দেশপ্রেমিকের একমাত্র লাইসেন্সধারী সেনাবাহিনীও নীরব। তারা নিজেদের সুখ সমৃদ্ধি বাড়ানোর চিন্তাতেই মশগুল। তার মানে কি এই দাঁড়ায় না যে সারা জাতি স্বেচ্ছায় ভারতের অধীনতা মেনে নিয়েছে? প্রসঙ্গক্রমে পুরনো বিষয়ের অবতারণা করতে হচ্ছে। বাংলাদেশের সকল অবকাঠামো ভারতকে দিয়ে দেওয়ার চক্রান্ত বহু বছর ধরেই চলছে। আজ থেকে প্রায় 2 দশক আগে যখন বিএনপি ক্ষমতাসীন ছিল, তখন থেকে বাংলাদেশকে ভারতের নিয়ন্ত্রণাধীন একটি ট্রানজিট রাষ্ট্রে পরিণত করার দেশি এবং আন্তর্জাতিক চক্রান্ত চলছিল। সদ্য পরলোকগত হাসিনার দীর্ঘদিনের অর্থমন্ত্রী মুহিত বলেছিলেন, বাংলাদেশের নাকি জন্মই হয়েছে ভারতের ট্রানজিট রাষ্ট্র হওয়ার জন্য। হতেও পারে এটাই হয়তো আওয়ামী বাকশালীদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল। যাই হোক, সে সময় ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে ইন্দো মার্কিন লবির ইঙ্গিতে প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপ ও রহমান সোভান দেবপ্রিয়দের সিপিডি জোরে সোরে মাঠে নেমেছিল। তারা তার স্বরে প্রচার করেছিল ট্রানজিট দিলেই বাংলাদেশ একেবারে বিলিয়ন বিলিয়ন ডলারে ভেসে যাবে। আমি সরকারের খুবই নিম্ন পদে থেকে সাধ্যমতো আন্তর্জাতিক এই ষড়যন্ত্র রুখবার চেষ্টা করেছিলাম।
তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং অর্থমন্ত্রী সাইফুর রহমান আমাকে সমর্থন করেছিলেন এবং অনেক চাপ সত্ত্বেও দেশের স্বার্থ বিকিয়ে ভারতের কাছে সার্বভৌমত্ব বিসর্জন দিতে সম্মত হন নাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।